ক্লাস 8 আমাদের পৃথিবী আজকে চালু হবে সেকেন্ড চ্যাপ্টার। কিরে নাম কি চ্যাপ্টারের? অস্থিত পৃথিবী। আমরা প্রথমে যে পৃথিবীর অন্দরমহল, এই যে ভিতরের পৃথিবী সম্বন্ধে আমরা কিন্তু এটি ভালো করে বুঝেছি, ঠিক আছে। আর আজকে হবে পৃথিবী অস্থিত পৃথিবী, ঠিক আছে। অস্থিত মানে কি বলতো? এই যে অস্থিত কথাটার অর্থ কি বলতে পারবি? অস্থির মানে স্থির না, ঠিক না? অস্থির মানে স্থির না, সব সময় এদিক ওদিক এদিক সেদিক এদিক সেদিক করতে আছে। আমাদের যে পৃথিবী অস্থির মানে কি? স্থির নাই। যে ভূমিকম্প, অগ্নি উৎপাত, সুনামি, ধস অনবরত কোথাও না কোথাও হতেই আছে, ঠিক আছে। তো আমাদের পৃথিবীতে এরকমই যে কোথাও না কোথাও কিনা ভূমিকম্প, ধস, সুনামি এগুলো কিন্তু হতেই আছে, ঠিক আছে। তো এটা কেন হয় বলতে পারবি? এই যে ভিতরে এই যে ভূমিকম্প, ধস, তারপরে এই ভূমিকম্পটা কেন হয় বলতে পারবি? বলতে পারবি রে? হ্যাঁ, কেন হয়? আমাদের ভূগর্ভে যে প্লেট আছে, প্লেট প্লেটগুলো সংঘর্ষ হয় এক অপরের সঙ্গে। হ্যাঁ, বল বল। হ্যাঁ, তারপরে তারপরে প্লেটগুলো সংঘর্ষ হয়ে তারপর ভূমিকম্প হয় নাকি? আচ্ছা, ঠিক আছে। ভূপৃষ্ঠের এই যে এগুলো, এই যে এত কিছু হচ্ছে, ভূপৃষ্ঠের সরণ, প্রতিনিয়ত ভূমিকম্প, এগুলো একটাই কারণ, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ, ঠিক আছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের পৃথিবী স্থির না, কি আছে? অস্থির আছে। কি আছে? সব সময় অস্থির আছে, মানে একদম স্থির না, ঠিক আছে। তো একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে আলফ্রেড ওয়াগনার, ঠিক আছে। বিজ্ঞানীর নাম কি রে? ওয়াগনার, ঠিক আছে। এই আলফ্রেড ওয়াগনার এই যে আমাদের পৃথিবীতে এই যে তোর কিভাবে তোর এই প্লেট গুলো কি তোর দুটো মানে একটা তোর থিওরি প্রকাশ করেছে, ঠিক আছে। আলফ্রেড ওয়াগনার একটা থিওরি প্রকাশ করেছিল যার নাম হচ্ছে কি বলতো? প্লেট টেকটনিক থিওরি, ঠিক না রে? এটা হচ্ছে কি, সরি আলফ্রেড ওয়াগনার কি করেছিল? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর মানে কি বলতে পারবি? এটা হচ্ছে কি যে সে একটা থিওরি কি প্রকাশ করলো যে আমাদের পৃথিবীটা ধরুন এটা পৃথিবী, এর থিওরিটার নাম হচ্ছে কি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহী সঞ্চরণ তত্ত্ব। কি রে? তো আলফ্রেড ওয়াগনার কি কোন তত্ত্ব বলেছিল? মহী সঞ্চরণ তত্ত্ব করেছিল। তো ও বলেছিল কি আজ থেকে 30 কোটি বছর আগে। কত বছর আগে? বছর আগে, ঠিক আছে। 30 কোটি এখানে আছে, ভাবা যায়? আজ থেকে 30 কোটি বছর আমাদের যে পৃথিবীতে ওয়ার্ল্ড ম্যাপটা যে দেখছিস, কি দেখছিস বলতো? একটা দেশ এখানে, একটা দেশ ওখানে, একটা দ্বীপের মতো দেশ অনেকগুলো আছে তো নাকি? তো আজ থেকে 30 কোটি বছর আগে পুরো একটাই সবকিছু এক জায়গায় ছিল, ঠিক আছে। সবকিছু ছিল এক জায়গায়, আর চারদিকে কি ছিল? পানি আর পানি, ঠিক আছে। তো এক জায়গায় যে ছিল কি না, আজ থেকে কত কোটি বছর আগে? 30 কোটি বছর আগে। তো এটার নাম কি হয়েছিল বলতো? প্যানজিয়া। কি রে? প্যানজিয়া, ঠিক আছে। আর এটার নাম ছিল কি? প্যান্থালাসা। কি রে? প্যান্থালাসা। কত কোটি বছর আগে? আজ থেকে 30 কোটি বছর আগে। কি নাম ছিল? একটার নাম ছিল প্যানজিয়া, ঠিক আছে। একটার নাম ছিল প্যান্থালাসা, ঠিক আছে। বোঝা গেল? তারপরে কি হয়? আস্তে 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 এই যে ওই বিজ্ঞানীটা বলে এই আজ থেকে 30 কোটি বছর আগে এরকম ছিল। তো আস্তে 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 আমাদের পৃথিবীর অবস্থা কি হয়ে গেল? কটা মহাদেশে ভাগ হলো বলতো? 7টা। এই 7টা ভাগ হয়ে গেলো, বুঝতে পারলি? কটা ভাগ হলো? 7টা ভাগ হলো, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটু সিলেবাসের বাইরে একটু বুঝি, ঠিক আছে। একটু বুঝবো কি? একটু বুঝি, সামান্য বুঝি। সিলেবাসের আমাদের একটু বাইরে, ঠিক আছে। আমাদের বাইরে বুঝতে হলে আমাদের ইন্ডিয়ার ম্যাপ লাগবে। হ্যাঁ, একটু বুঝি, ঠিক আছে। এখান থেকে বোঝা গেল না প্যানজিয়া প্যান্থালাসা ছিল, তারপরে আস্তে আস্তে 7টা মহাদেশ সব ভেঙে গেল, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারছি তো বাবু? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখ একটু আমরা সিলেবাসের বাইরে গিয়ে দেখবো যে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। এখানে কি আছে বলতো? বিশাল বড় হিমালয় পর্বতমালা আছে, আছে তো।
তো আজ থেকে 11 কোটি বছর আগে এই হিমালয় পর্বতমালা ছিল না। বুঝতে পারছিস? আজ থেকে এই যে আমাদের ভারতবর্ষটা এরকম ছিল না। কত বছর আগে? 11 কোটি বছর আগে। 11 কোটি। তো কি করেছিল বলতো? এই হিমালয় পর্বতমালায় কিরকম, তো ছবিটা ধরে নে, এরকম আছে তো, ধরে এরকম আছে আমাদের, এরকম ধরনের একটা আছে, হ্যাঁ, এরকম ধরনের তো একটা ধরলে মহাদেশ আছে, বুঝতে পারলি? তো আমাদের যে এই ভারতের টুকরোটা, এই যে এরকম ভারতের টুকরোটা, ঠিক আছে, ছিল অন্য জায়গায়। কোথায় ছিল? অন্য জায়গায়, ঠিক আছে। এই ভারতের টুকরোটা ছিল অন্য জায়গায়। আস্তে 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 যখন এটা এখান থেকে যুক্ত হলো কিনা, এমন ভাবে ধাক্কা মারলো, বসো বাবু, বস, এখানে বসে যা তো। আচ্ছা, এমন ভাবে ধাক্কা মারলো কিনা, তোরা বুঝতে পারছিস কি? এমন ভাবে ধাক্কা মারলো যে এখানে আমাদের হিমালয় পর্বত দেখেছিস, মানে জানিস তো কোথায় আছে? এখানে আছে পুরো হিমালয় পর্বত। চায়না এখানে বিশাল বড় হিমালয় পর্বত আছে, অনেক উঁচু। হিমালয় পর্বতকে আমরা 3টা ভাগে ভাগ করি, কি করে? শিবালিক, তোর কি রে পড়েছিলাম আমরা? শিবালিক আর হিমাদ্রি, হিমাদ্রি, হিমাচল আর শিবালিক, ঠিক না? 3টা ভাগে ভাগ করি। এত বিশাল বড় পর্বত কিভাবে তৈরি হলো? আজ থেকে 11 কোটি বছর আগে কি ছিল? ওখানে একটা সমুদ্র ছিল। যেখানে আজকে হিমালয় পর্বত আছে, ওখানে একটা সমুদ্র ছিল। সেই সমুদ্রের নাম কি? তেথিস হিমালয়। অগভীর একটা সমুদ্র ছিল। যখন এই এই যে আমাদের ভারতের কোনটা, এই যে এখানে এখানে এই যে এটা কিন্তু অন্য জায়গা থেকে লেগে এসছে, ঠিক আছে? এটা পুরোটা অন্য জায়গা থেকে, অন্য এই যে অন্য মহাদেশ থেকে এসে এখানে ধাক্কা যখন মারলো, তখন কি হলো বলতো? কি হলো? পুরো উঁচু হয়ে এলো। পুরো উঁচু হতে হতে হতে, যেরকম একটা রুমাল আছে, এখানে রুমাল আছে, এটা রুমাল আছে তো, রুমাল যদি ধাক্কা মারে তো উঁচু উঁচু হবে না? হবে তো। ওরকম উঁচু নিচু হয়ে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হলো। তো যখন ধাক্কা মারছিল কিনা, একটার নাম ছিল কি অ্যাঙ্গারাল্যান্ড, একটার নাম ছিল কি গান্ডোয়াল্যান্ড, ঠিক আছে? একটার নাম ছিল, আর মধ্যখানে যে সমুদ্রটা ছিল অগভীর সমুদ্র, তার নাম হচ্ছে কি তেথিস হিমালয়। কি রে? তেথিস হিমালয়, যে তেথিস সাগর বা তেথিস হিমালয় ছিল, এই যে মধ্যখানে সমুদ্রটা ছিল, ঠিক আছে? তো আমাদের এই জন্যই আমাদের যে হিমালয় পর্বত, এটাকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত মানে কি বলতো? হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ভাঁজ হয়ে সৃষ্টি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে রে? ভাঁজ হয়ে সৃষ্টি হয়েছে। মানে এরকম ধরনের চাপ চাপ দেওয়ার ফলে, ধরেন এরকম রুমালটা আছে, চাপ দেওয়ার ফলে আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? ভাঁজ হওয়ার ফলে সৃষ্টি হয়েছে। ওই জন্য আমরা হিমালয় পর্বতের নাম কি? ভঙ্গিল পর্বত। কি রে? ভঙ্গিল পর্বত। এটা বুঝতে পারলি? ক্লিয়ার একদম পুরো। এর নাম কি ছিল? অ্যাঙ্গারান গান্ডোয়ান, তারপর ধাক্কা মারলো তেথিস হিমালয়, আস্তে 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 উঁচু হয়ে গেলো। হিমালয় পর্বত হচ্ছে আমাদের নবীন ভঙ্গিল পর্বত, মানে নতুন, নিউ। তার আগে এখানে একটা আরবলি পর্বত আছে, এটা সব থেকে পুরাতন। মানে এই যে আরবলি পর্বত ছিল কিনা, তোকে যদি বলে পরীক্ষা আছে আরবলি পর্বত পুরাতন না হিমালয় পর্বত পুরাতন, তো কি হবে? আরবলি পর্বত পুরাতন হবে। আমাদের নতুন সেটা হচ্ছে কি? হিমালয় পর্বত মালা। ঠিক আছে? এটা আমাদের সিলেবাসের একটু বাইরে ছিল, বুঝে নিলাম, ঠিক আছে? যাই হোক, তারপরে আমাদের কি ছিল? প্যানজিয়া আর প্যান্থালাসা। কি রে? প্যানজিয়া আর প্যান্থালাসা। তো প্যানজিয়া এক সময় কি ছিল? কোন বিজ্ঞানীটা বলেছিল বলতো? এই আলফ্রেড ওয়াগনার বলেছিল যে এটা এক সময় মানে এক জায়গায় ছিল, তারপর আস্তে আস্তে ভেঙে তোর আলাদা হয়েছে, ঠিক আছে? কত কোটি বছর আগে? 30 কোটি বছর আগে, ঠিক আছে? তো এই যে তারপরে এই যে থিওরিটা কি না, খুব ভালো থিওরি। এই থিওরিটা থেকে, আচ্ছা আগের কথা তো কেউ জানে না নাকি, বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বুঝে। তো এই থিওরিটাতে তোর এই যে তোর পাত সঞ্চালন ঘটে, ভূমিকম্প ঘটে, অগ্নি উৎপাত ঘটে, এত কিছু যে ঘটছে কিনা এর প্রমাণ পাওয়া যায় না। মানে কি এরকম যদি হয় তো ভূমিকম্প কিরকম হলো, তো পাত সঞ্চালন কিরকম হলো, প্রমাণ পাওয়া যায় না। ওই জন্য এই থিওরিটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। এই থিওরিটাকে কি হয়? অতটা গুরুত্ব দেওয়া হয় না। বুঝতে পারলি? তো এর ফলে আরেকটা থিওরি আছে, ঠিক আছে? প্লেট টেকটনিক থিওরি। এটা হয় কত? 1960 দশকে, যে পাত সংস্থান তত্ত্ব। কি রে? পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ভূবিদরা যুগান্তকারী আবিষ্কার ঘটে, এবং এরকম প্রাকৃতিক মানে অনেকগুলো বিজ্ঞানী একসাথে তোর আবিষ্কার করলো যে পাত, আমাদের মাটির নিচে কি বুড়ো বুড়ো পাত আছে, ওরা অনবরত সঞ্চালন করছে, আস্তে আস্তে কি হচ্ছে তোর একে অপরের দিকে আসছে, ঠিক আছে? ওই থিওরিটা বলছে যে পাত সঞ্চালন ফলে আমাদের পৃথিবী এরকম হয়েছে। বুঝলি? আচ্ছা, তো এই যে আমি একটু আগে বললাম অগ্নি উৎপাত, ভূমিকম্প,
তারপরে তোর পাহাড় পর্বত সমুদ্র কিভাবে সৃষ্টি হলো, এটা কিন্তু তোর ওই কি বলছে যে মহাসঞ্চরণ তত্ত্বের সাথে প্রমাণ পাওয়া যায় না, কিন্তু পাত সঞ্চালন তত্ত্বে আবার এটা প্রমাণ পাওয়া যায়। তা এটা সত্যটা কোনটা, এটা তোরাই বলবি ঠিক না, কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, এই যে পাত কি বলতো, এটা হচ্ছে কি শক্তিশালী একটা কঠিন প্রায় 70 থেকে 150 কিমি পুরু তোর তোর পাত, হ্যাঁ, কঠিন পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে। আমাদের কোথায় আছে বলতো, এর আগের দিনে আমরা পড়লাম, কি পড়লাম বলতো, অ্যাস্ট্রোস্ফিয়ার পড়াইছিলাম, কি রে অ্যাস্ট্রোস্ফিয়ার পড়াইছিলাম বইটাতে। এখনই দেখ আমাদের পাত কোথায় আছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে আছে, অ্যাস্ট্রোর উপরে আমাদের, হ্যাঁ হ্যাঁ অ্যাস্ট্রোস্ফিয়ারে আমাদের পাতগুলো উপরে আছে, বুঝতে পারলি, কার উপরে। আর আমাদের পুরো পৃথিবীতে বড় বড় অনেক বড় বড় 7টা পাত আছে, কটা পাত আছে, 7টা পাত আছে, এবং 8টা আছে মাঝারি পাত, এবং 20টা আছে ছোট পাত, ঠিক আছে। 7টা আছে কটা, 7টা বড় পাত আছে, বিশাল বড় বড় পাত আছে। আর মানে আমরা সেটা কল্পনাই করতে পারবো না, আমরা দেখতেও পারবো না, কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছি দেখেন বড় বড় বিশাল বড় বড় এই কিছুদিন আগে তো ভূমিকম্প হলো, কি হলো, পাত সঞ্চালনের ফলে হলো, ঠিক না। তো 7টা বড় বড় পাত আছে, 8টা মাঝারি পাত আছে, আর 20টা কি আছে, ছোট পাত আছে, বুঝলে, বোঝা গেল। এই 7টা পাত আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, যেরকম হচ্ছে ইউরেশিয়া পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, তারপর প্রশান্ত মহাসাগরীয় পাত, তারপর হচ্ছে তোর আফ্রিকা পাত, তারপর আটলান্টিক পাত। 7টা হলো, এই 7টা পাত আছে, বুঝতে পারলি, এটা কি আছে, 7টা আমাদের পাত আছে, ঠিক আছে। আচ্ছা, পাত যখন সঞ্চালন হয়, ঠিক আছে, তো এই যে পাত সঞ্চালন হওয়ার একমাত্র কারণটা কি বলতে পারবি, বল বলতে। পাত যে সঞ্চালন হয়, ওকে কেউ ঠেলে না কিছু করে, ও আছে কার উপরে, হ্যাঁ, পাতগুলো আমাদের পৃথিবীর যে প্লেটগুলো কার উপরে আছে, কোন স্তরের উপরে আছে, অ্যাস্ট্রোস্ফিয়ার, ঠিক কিনা, বল লাউডে বল, চাপ নেই, ভুল হলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, ভুল হতেই পারে, হ্যাঁ, আমাকে ভুল হয় না, অবশ্যই হয়। তো পাতগুলো আছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে, আর আমি এর আগের দিন কি হয়েছিলাম, অ্যাস্ট্রোস্ফিয়ার পুরো আগুনের মতো থাকে, গোলার মতো থাকে, পুরো গিপ 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 করে সব সময়, আর যখন তাপ পড়ে তখন আমাদের মাটির উপরে এসে অগ্নি উৎপাত ঘটায়, ঠিক না। আর উপরে কে থাকে, আমাদের পাতগুলো ভাসে, ঠিক কিনা। তো ওর একটা কিনা এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার, এটা ধরে নেয় আমাদের পৃথিবীর অ্যাস্ট্রোস্ফিয়ার, ঠিক আছে। এই স্তরে অনবরত আগুন আছে, আগুনের গোলা আছে, ম্যাগমা আছে, ঠিক কিনা। এরা চাপের ফলে কি হয়, ফুরফুর করে উপরে আসে, ফের এই যে মাটিতে যেগুলো খনিজ থাকে ওগুলো এর সাথে মিশে যায়, ফের গলে যায়, ঠিক আছে। যেগুলো তোর অ্যালুমিনিয়াম সিলিকা থাকে এগুলো ফের গলে যায়, আস্তে আস্তে এটা কিন্তু রিসাইকেল হয়, বুঝতে পারলি। এটা কয়েক বছর লাগে, কয়েক কোটি বছর লাগে এটা জিনিস হতে। আস্তে আস্তে এই তরল ম্যাগমা এই যে গরমের মতো কোথায় আছে, এটা অ্যাস্ট্রোস্ফিয়ারে কি হয়, উপরে আবার উঠে আসে, ফের কঠিন পদার্থ হয়, কঠিন পদার্থ ফের নিচে আসে। এটা একটা এই যে স্রোতটা, এটাকে আমরা কি বলবো, পরিচলন স্রোত বলবো, কি বলবো, পরিচলন স্রোত। তো এই যে এইসব ঘটনা হচ্ছে, তো এখানে যদি পরিচলন স্রোত হয় রে বাবু, তো এখানে যে পুরো পাতগুলো আছে এগুলো তো নড়বে না, এটাই হচ্ছে মেন কারণ, এটাই হচ্ছে মেন কারণ। এই যে আমাদের ভূমিকম্প কেন হচ্ছে, পাত সঞ্চালন কেন হচ্ছে, পরিচলন স্রোতের জন্য, পরিচলন যে স্রোত হচ্ছে এই জন্য পাত সঞ্চালন হচ্ছে। আর পরিচলন স্রোত কেন হচ্ছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের জন্য। অ্যাস্ট্রোস্ফিয়ারে কেন হচ্ছে, কারণ তোর ওখানে যে আগুনের যে আছে গোলা, ওরা অনবরত চাপ দিচ্ছে, চাপ ওই জন্য এরকম হচ্ছে, বুঝতে পারলি। কার উপর সম্পর্কে আছে, বুঝতে পারলে কি, বোঝা গেল কি। এরপর হচ্ছে আমরা দুটো জিনিস আরো পড়বো, সেটা হচ্ছে কি, যে একটা হচ্ছে কিরে বাবু, একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী। দেখ এই যে পাতগুলো আছে, ঠিক আছে, এই যে পাতগুলো আছে, ধরে নে এই সাধারণ এই ধরনের দু ধরনের পাত, এই ঘটনাটা কোথায় দেখা যায়, মহাসাগরে দেখা যায়, কোথায় দেখা যায়, মহাসাগরে দেখা যায়। এই মহাসাগরের তলদেশে পাতের বরাবর দুটি পরস্পর পাত, কিন্তু ধরে নে মহাসাগরে, ঠিক আছে, শুনে মহাসাগর আছে, মহাসাগরের নিচে কি আছে, পাত আছে, কি আছে, পাত আছে, প্লেট আছে,
প্লেট আছে, এই প্লেট দুটা, ঠিক আছে, অনেক নিচে আছে কিন্তু প্লেট দুটা যদি একে অপরের থেকে দূরে সরে যায়, ঠিক আছে, যদি দূরে মানে বিপরীত দিকে যদি পরস্পর বিপরীতমুখী হয়, তখন ওই দুটা প্লেটকে আমরা কি বলবো? অভিসারী বা গঠনকারী প্লেট বলবো। কি বলবো? বা গঠনকারী প্লেট বলবো, ঠিক আছে, অভিসারী বা এখানে এখানে ওই যে এখানে ভূমিকম্প বা অগ্নুৎপাত কিন্তু এখানে হয় না। এখানে কি হয় না? ভূমিকম্প বা সরি 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 আমি ভুল বললাম। সেটা হচ্ছে কি অভিসারী বা গঠনকারী। এই অঞ্চলে ভূমিকম্প বা আচ্ছা যখন দুটা পাত পরস্পর থেকে সরে যাবে, পরস্পর থেকে বিপরীত মুখে, কিন্তু একসাথে আসবে না, বিপরীত মুখে যদি সরে যাবে, ক্লিয়ার করার আগে ব্যাপারটা, বিপরীত মুখে সরে যাবে, তো নিচের যে অ্যাস্ট্রোস্ফিয়ার যে মালগুলো আছে ওগুলো তো বেরোবেই নাকি, বেরোবে না? তো বিপরীত দিকে সরে গেলে কি হবে? অগ্নি উৎপাত হবে। কি হবে? ভূমিকম্প হবে। কি হবে? অগ্নি উৎপাত এবং ভূমিকম্প একটা স্বাভাবিক ঘটনা। এই জিনিসটা হয় কোথায়? হয় মহাসাগরে। কোথায় হয়? মহাসাগরে। দুটো পা যখন পরস্পরের বিপরীতে সরে যাবে, তখন ভিতরের যে ম্যাগমা লাভা বল, ওখানে কি হয়? ভূমিকম্প হবে প্লাস অগ্নি উৎপাত হবে। ঠিক আছে, বুঝতে পারলি? আর এই যে পাত, এই ধরনের পাত সঞ্চালকে আমরা কি বলবো? অভিসারী বা গঠনকারী পাত সীমানা বলবো। কি বলবো? অভিসারী বা গঠনকারী পাত সীমানা বলবো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি ব্যাপারটা? যখন দুটো পাত সরে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? অভিসারী বা গঠনকারী, মানে বিপরীত দিকে চলে যায়। আচ্ছা, পাত কেন চলো এটাও বললাম। আচ্ছা, যখন দুটা পাত এদিকে আছে আর এদিকে আছে, দুটা পাত যদি পরস্পরের দিকে একদম এগোয়, দুটা পাত, এটাও বড় বড় পাত আছে, এটাও বড় পাত, পরস্পর দিকে একে অপর টক্কর মারবে, ঠিক আছে, টক্কর যখন মারবে তখন কি সৃষ্টি হবে? ভূমিকম্প সৃষ্টি হবে। কি হবে? তখন দেখবি যেটা নরম পাত ওরা চলে যাবে কোথায়? নিচে। আর যেটা যেটা তোর একদম বড় পাত ওটা চলে আসবে উপরে। আর হবে কি? ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। হয় না? হয়। এ ধরনের হয়, ভূমিকম্প তো হয়, অবশ্যই হয়, যখন পথ সীমানা, যখন তোর দুটা পাত ভূমির পর্বতে কিভাবে সৃষ্টি হয়েছে, এভাবে তো সৃষ্টি হয়েছে। দুটা পাত ধরলে আসলো এরকম করে, ব্যাস উপরে ভঙ্গির পর্বতের সৃষ্টি হলো। বুঝতে পারলি? তো আমাদের যখন ভঙ্গির পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে? যখন ইউরোশীয় এবং ভারতীয় দুটি মহাসাগরীয় পাতের মাঝে তেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, বললাম একটু আগে, ঠিক আছে। তো এই যে, আচ্ছা তোরা শুধু এটা মনে রাখ যে দুটা পাত যখন পরস্পরমুখী হয়, কি হয়? পরস্পরমুখী হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অপসারী পাত। কি বলবো? অপসারী বা বিনাশকারী পাত। মানে ধাক্কা লাগবে তো বিনাশ তো হবেই, তো অপসারী বা বিনাশকারী পাত। কি রে? অপসারী বা বিনাশকারী পাত। বুঝতে পারলি? এরপর হচ্ছে কি, যে দুটা পাত এরকমও আসবে না, এটা তো অভিসারী, বললাম না? যদি পরস্পর থেকে দূরে সরে যায় তো কি হবে? অভিসারী। আর পরস্পর যদি কাছে আসে তো কি হবে? অপসারী। আচ্ছা, যদি কাছেও না আসে, দূরে না যায়, যদি এরকম ঘেঁষা লাগে, যদি দুটা পাত যদি ঘেঁষারা লাগে তো কি হবে? তখন সেটা হবে কি? নিরপেক্ষ পাত সীমানা। সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ। মানে এরা ঘেঁষা লাগছে কিনা, তখন ভূমিকম্প কিন্তু উৎপন্ন হচ্ছে। যখন এই ধাম করে লাগবে, দেখবি যে কোনো বড় জিনিসের সাথে কোনো কিছু টাকা লাগবে না, একদম সবাই বুঝতে পারবে, বাপরে কোনো কিছু টাকা লাগবে না, ঠিক না? যদি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, আরামসে আমরা বুঝতে পারবো। তারপর তো ওরকম যদি এরকম বড় জিনিস ঘাসা লাগে কিনা, তখন আমরা বুঝতে পারি। এটাকে বলবো নিরপেক্ষ পাত সীমানা। কি বলবো? নিরপেক্ষ পাত সীমানা। এই যে এই জিনিসটা আমি আগে বললাম যে 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছিল, তো 1 থেকে 2.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল, যেমন রকি, আন্দিজ, আলপাস। 20 কোটি বছরের আগেও সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো প্রাচীন ভঙ্গিল পর্বত না। তোকে যদি বলে যে প্রাচীন ভঙ্গিল পর্বত কি, আমাদের হিমালয়ের নাম দিবি। কি দিবি? আমাদের হিমালয় পর্বত, তারপরে আলপাস পর্বত, ঠিক আছে, রকি পর্বত। আর যদি বলে সরি 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 নবীন, এটা হচ্ছে কি নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে কি আমাদের হিমালয়, তারপরে তোর নবীন ভঙ্গিল হিমালয়, রকি, আন্দিজ, ঠিক আছে, আলপাস। আর তোর যদি প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন আগের, কি বলবি? আরা বললি। কিরে? আরা বললি। কিরে? আরা বললি। আচ্ছা, বলতো এই যে আমাদের, আমি একটা কথা বললাম যে আমাদের পৃথিবীতে যে পাত সঞ্চালন হয় কিনা, অনবরত কিন্তু হয়, ঠিক আছে, নন স্টপ, কখনো স্টপ থাকে না পৃথিবীতে। আমি বললাম না, এই চ্যাপ্টারের নামই হচ্ছে অস্থির পৃথিবী, মানে কখনো স্থির না, মানে থামছে না, কিন্তু অনবরত হয়, কিন্তু আমরা বুঝতে পারি না কেন, বলতে পারবি? বল।
আমাদের কিছু কিছু ব্যাপার থাকে যে পাত সঞ্চালন হয়, যখন ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয়, ঠিক আছে, যখন ঘেঁষার লাগে মানে নিরপেক্ষ পাত সীমানা হয় তখন আমরা বুঝতে পারি, কিন্তু যখন এমনি এমনি ঘুরে বেড়ায় তখন আমরা বুঝতে পারি না। কেন বলতে পারি, পাতগুলো দেখ দেখ পাতগুলো বিভিন্ন গতিতে ভূমিকম্পের আহ ভূমিকম্প মানে এই যে পাতগুলো আছে বিভিন্ন গতিতে অনুভূমিক ভাবে সঞ্চালিত হয়, মানে কারোর সাথে কোনো সম্পর্ক নয়, ঠিক আছে, মানে ধরেন এই যে অনুভূমিক ভাবে সঞ্চালিত হয়। এই চলন এত ধীর, মানে এই যে পাত সঞ্চালন হচ্ছে এই চলনটা এত ধীর এত আস্তে যে তা বুঝতে পারি না, মানে এই যে চলনটা এতটাই আস্তে আস্তে হয় সেটা আমরা কি করতে পারি না, বুঝতে পারি না। আমি একটা কথা বলে দিই যে প্রশান্ত মহাসাগরীয় পাত, একটা পাত আছে কিরে, প্রশান্ত মহাসাগরীয় পাত, ঠিক আছে বস, প্রশান্ত মহাসাগরীয় পাত 10 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে। একটা পাত আছে যার নাম হচ্ছে কি প্রশান্ত মহাসাগরীয় পাত, কত সেমি করে, 10 সেমি করে বছরে পশ্চিমের দিকে সরে যাচ্ছে। আবার আমেরিকান পাত পশ্চিম দিকে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেমি, মানে সেমি মানে বুঝতে পারছি তো স্কেলটা দেখ, স্কেল সেমি মানে বুঝতে পারছি তো, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে গোটা বছরে মাত্র 10 সেমি করে সরছে, বুঝতে পারছিস। আর এখানে বলছে আবার আমেরিকীয় পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেমি, এত আস্তে, ঠিক আছে, খুব আস্তে চলছে কিন্তু চলছে, ঠিক আছে। তবে পাতের সঞ্চালনের ফলে সৃষ্ট ভূমিরূপ অগ্নুৎপাত ধস প্রভৃতি আমাদের নজরে আসে, এই যে বিভিন্ন ধরনের ঘেঁষা টেঁষা লাগে তখন আমরা বুঝতে পারি। তাহলে আজকে এখান থেকে থাক, এর প্রয়োজন আমরা পড়বো কি অগ্নুৎপাত, অগ্নুদ্গম পড়বো, তারপর অনেক কিছু আছে খুবই ইন্টারেস্টিং আছে, ঠিক আছে, এরপরে ক্লাসে থাকবি, ঠিক আছে, চলো।